গতকাল যে আমি পোস্টটা ছেড়েছি সেখানে মিশ্র প্রতিক্রিয়া পোস্টে। অনেকে অনেক ভালো কথা লিখেছেন, অনেকে মন্দ কথা লিখেছেন, অনেকে কটূক্তি করেছেন। যারা লিখছেন, কটূক্তি করছেন এবং বাজে কথা বলছেন, তাদেরকে আমি বলি, আমি তো মাথার দিব্যি দিইনি আপনাদের দেখার জন্য। আপনারা দেখবেন, আবার গালিও দেবেন। পরবর্তীকালে যখন সব প্রমাণিত হয় আমি ঠিক বলেছি, তখন কিন্তু আপনারা স্বীকার করেন না। এই আপনাদের অবস্থা হয়েছে ওই গুপি গাইন বাঘা বাইনের মতো, নিজেরাই ঢোল বাজান, নিজেরাই গান শোনেন। এটি হচ্ছে আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি যেখানে লিখেছি আমি তার ঘটনা পরম্পরা আমি পরপর আমি বিশ্লেষণ করছি আপনাদের। এই খবরটা জেনারেট করেছে কিভাবে, অনেকের মনে অনেক অবিশ্বাস আছে, এবং এটা যেটা আমি লিখেছি এবং যেটা আজকে আমি বলছি সেটা কদিন বাদে ওই আপনাদের খলিলুর রহমান যেমন গিয়ে মিথ্যে কথা বলেছিল না, শেখ হাসিনার প্রসঙ্গ ওঠেনি, পরে প্রমাণিত। গতকালকে আমি এক কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছি যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। এটাও কদিন বাদে প্রমাণিত হবে যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম। আমি অনেক আগে বলি তো, তাই আপনাদের স্মৃতি থেকে মুছে যায়। কিন্তু এবার আমি বারবার মনে করিয়ে দেবো আমি এটা বলেছিলাম, আমি এটা বলেছিলাম, বারবার মনে করিয়ে দেবো। তো গতকালকার বিকেলে বেলায় আমি খবর পাই যে শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের সলিসিটর জেনারেল আর এবং আমাদের নামটা ভুলে গেলাম, মনে পড়ে যাবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কংগ্রেস সদস্য মনু সিংভি। তো মনু সিংভি এটা 4 জনে দেখা করেছেন। এবার কতগুলো ঘটনা পরম্পরা মেলান, যোগসূত্র আপনি খুঁজে বার করার আপনারা চেষ্টা করুন। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চায় না ভারত, কারণ তার বয়স হয়েছে। যদি ভারতে কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো ব্লেমটা এসে ভারতের উপরে পড়বে, ফলে যা করার ভারতবর্ষকে তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছিলাম। তার পরবর্তীকালে যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, সে খবর আমি করেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের ফোন এসছে। এখন দেখুন, এই হরমুজ টানেল নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, হরমুজটা নিয়ে সে সমস্ত কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, এবং ট্রাম্প স্বীকারও করেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী হেল্প চেয়েছি, এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি কেন যাব। এই 40 মিনিটের যে কথাবার্তা হয়েছে, আমি তখন বলেছিলাম নিশ্চয়ই আরো কথাবার্তা হয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তার পর মুহূর্তে কয়েকদিন বাদে এই যে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো, বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো, তার সঙ্গে ট্রাম্পের ফোনের পর একটা দীর্ঘ আলোচনা, সে আলোচনাটা কি হতে পারে? নিশ্চয়ই হরমুজ নিয়ে নয়, কারণ আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা এইখানে আমাদের দেশে হয়ে থাকবেন, অতিথি হয়ে থাকবেন। আমি প্রথম বলেছিলাম। পরবর্তীকালে তার সত্যতা প্রমাণিত হয়েছে, সবাই আপনারা জানেন। এখন যেহেতু একটা সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে আনা হয়েছিল, এবং তাকে ফেরত পাঠানোর ব্যাপারটাও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমেই হবে,
সরকার কিন্তু একা করবে না। তার প্রাথমিক ভিত রচনা করতেই আমার মনে হয়, যদ্দূর মনে হয়, রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন। এবং গান্ধী পরিবারে এই গান্ধী আর গান্ধী নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে কথাটা হচ্ছে কিন্তু গান্ধী অপভ্রংশ হয়ে যেটা গান্ধীতে পরিণত হয়েছে। গান্ধী বলে কিন্তু কোনো টাইটেল ভারতবর্ষে নেই, গান্ধী আছে, কিন্তু গান্ধী বলে কিছু নেই। কিন্তু অপভ্রংশ সেটাই চালু হয়ে গেছে, গান্ধী 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 চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিভিন্ন কাগজপত্র দেখেন, সেখানে কিন্তু গান্ধী লেখা হয়, গয় চন্দ্রবিন্দু আঁকা, ধয় দীর্ঘই। আমি দুবার ভুল লিখব না, কারণ বানান লেখার সময় কিন্তু আমি অত্যন্ত সতর্ক থাকি। আপনারাও সতর্কতা থাকতে পারেন। কি করে করবেন? যে বানানটা লেখার পর যদি আপনার মনে হয় একটু অচেনা, তাহলে একটু ঘুরিয়ে লিখুন, ঠিক চেনা বানানটা চোখের সামনে এসে পড়ে যাবে। আর কোনটার পরে দন্তের ন হবে, কোনটার পরে মধ্যের ন হবে, সেগুলো একটুখানি আপনি জেনে নেবেন। তো যাই হোক, আমি তখন লিখেছিলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে হরিশ সালভে, যিনি কিংস কাউন্সিলের এখন সদস্য, এবং অভিষেক মনু সিংভি, চারজনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। আসলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছিলেন শেখ হাসিনার মনোভাব জানতে এবং তার শরীর সম্পর্কে। এমনিতেও যান, মাঝে মাঝেই যাওয়া আসা করেন, কারণ কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটা কিন্তু অটুট সম্পর্ক। সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে সেই সম্পর্কটি গড়ে ওঠে মুজিবুর রহমান থাকাকালীন। দীর্ঘদিন আমাদের এখানে শেখ হাসিনা আশ্রয়ে ছিলেন, 6 বছর না 8 বছর এখানে আশ্রয়ে ছিলেন। সেই সময়তে তখন থেকে কিন্তু সোনিয়া গান্ধীর ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ। তো যাই হোক, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। তারা তার মনোভাব জানতে গিয়েছিলেন, এবং সব থেকে খটকার বিষয়, এখানে কেন্দ্রের তরফে হরিশ সালভে, যিনি আমাদের এতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যিনি একজন পাকিস্তানে বন্দী আমাদের ভারতীয়, তার ফাঁসির আদেশ নিয়ে লড়াই করে যাচ্ছেন, এবং ফাঁসির আদেশ কিন্তু আটকে রেখে দিয়েছেন। কুলভূষণ যাদব বলে একজন ব্যক্তি, তাকে পাকিস্তান ইরানের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ওইরকম চার্জে তাকে ঢুকিয়ে রেখে দিয়েছে ফাঁসির আদেশ দিয়ে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, কারণ ভারত ধমকেই রেখে দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এখন মামলা চলছে, সেই মামলাকে উপেক্ষা করে যদি ফাঁসি দাও, তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই যে দুইজন আইনজীবী গেছিলেন, দুইজন আইনজীবী তারা অনেক দস্তাবেজ নিয়ে গিয়েছিলেন, এটুকু খবর আমি পেয়েছি, অভিষেক মনু সিংভি এবং হরিশ সালভে। আপনাদের মনে থাকতে পারে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন। সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। সেই মামলাটির সঙ্গে এই দুজন আইনজীবীর, একজন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং একজন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওই কিংস কাউন্সিলের সদস্য হরিশ সালভে, তারা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে লড়াই করতে পারেন, এবং একটা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খারিজ করে দেবেন। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অর্ডারের যদি বাইরে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ সরকার, তাহলে অস্তিত্ব থাকবে না।
সারা পৃথিবী মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়, সেখানে বাংলাদেশ যদি না মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা নেবেন, যদি এই রায় বেরোয় তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবে। এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আই মে বি রং, মে বি রাইট। নইলে পরে এই আইনজীবীরা যাবেন কেন? তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডেটটা এগিয়ে আসছে, শুনানির ডেটটা এগিয়ে আসছে, দুটোকে আপনি এক করুন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতারা তারা গেছেন কেন? এক করুন মনোভাবটা জানতে, এবং ভারতবর্ষের হয়ে এরা রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সত্যি কি হয়েছে না হয়েছে সেটা জানতে আমাদের সময় লাগবে। আমি কখনোই দাবি করব না যে আমি পুরোটা জানি। কাল বহু রাত অবধি আমি জেগেছিলাম যে কিছু খবর যদি পাই, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো রকম খবর আমার কাছে আজ অবধি এসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দুপুর 3:30 আমি যখন রেকর্ডটা করছি। ফলে আমাদের এখন এইটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে, ভবিষ্যতে যদি এই সম্পর্কে কোনো খবর পাই তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এটা জানবেন যে এই যে 4 জন দেখা করেছে, 4-5 জন দেখা করেছেন, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা যে মামলাটি করেছিলেন সেই মামলাটির তারিখ কিন্তু এগিয়ে আসছে। সেই মামলার সঙ্গে এই আইনজীবীদের এবং রাহুল, প্রিয়াঙ্কার ওনার সঙ্গে দেখা করার একটা যোগসূত্র আছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতবর্ষ আর দেরি করবে না, ভারতবর্ষ তাড়াতাড়ি শেখ হাসিনাকে তার দেশে ফেরাতে চায়। আর যেহেতু আমাদের তারেক রহমান ইউনূসের ছাড়া জুতোয় পা গলিয়ে এখন চলছেন, পাকিস্তানের সঙ্গে ভালো রকম দহরম বহরম করছেন, এবং খলিলুর রহমান তিনি তুর্কিকে 3 বার ঘুরে এলেন, ফলে আর ভরসার জায়গা নেই। যারা ক্ষমতায় বসাতে পারে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে পারে। ফলে একটা গভীর কিছু হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে সেটা সামনে আপনারা বুঝতে পারবেন। আমি এই বিষয়ে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করে নিজেকে বিতর্কের মধ্যে জড়াবো না। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে খলিলুর রহমান এখানে এসে যে কথা বলেছিলেন ডক্টর জয়শঙ্করের সঙ্গে, সে নিয়ে আমি যখন ভিডিওটি করি তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে, না কাতার যাবে, না আরব আমিরশাহী যাবে, না দুবাই যাবে, কোথায় যাবে, বা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেব ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17 এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17 এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে দিল্লি। মানে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম
রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায় প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এ ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে ফের আর্জি জানিয়েছিলেন নয়াদিল্লির কাছে। এই যে লাল দাগ দেওয়া অংশটি না, আপনারা ভালো করে পড়ুন। ওপরে দেখছি 17 এপ্রিল, লাল দাগ দেওয়া অংশটি পড়ুন। আমি যা বললাম সেটাই এখানে লেখা আছে কিনা। অর্থাৎ আমি যে খবরটা বলেছিলাম না, যে এখানে এসে প্রথম ওই প্রশ্নটি করে খলিলুর রহমান যে অস্বস্তিতে পড়েছিলেন সেটা তিনি সম্পূর্ণ চেপে গিয়েছেন। এবং এটা নিয়ে আপনার দেশের বেশ কিছু ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক রকম কথা বলেছেন। তারা এও বলেছেন যারা এসছিলেন তাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এই খবরটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া। অবশেষে খবরের কাগজ বলে দিচ্ছে সেদিনকে কি হয়েছিল। এবার খবরটা পুরোটা পড়ি। আপনারা সব চাইছেন তো ভারতবর্ষের কাছ থেকে, কেন ভারতবর্ষ দেবে না? পুরোটা পড়ি খবরটা। বাংলাদেশ সংক্রান্ত আরও একটি প্রশ্নের জবাব দিয়েছেন জয়সওয়াল। এই মাসেই বাংলাদেশের সংসদে একটি আইন পাশ করা হয়েছে যা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টিকে আইনি নিশ্চয়তা দেবে বলে মনে করা হচ্ছে। জয়সওয়ালের কথায়, আমরা ওই ঘটনাবলীর দিকে সতর্ক নজর রাখছি। খলিলুরের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের বিষয়টি নিয়ে ভারত যে বিবৃতি দিয়েছিল সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি কথা বিশেষভাবে তুলে ধরতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজে সংযুক্ত থাকতে ভারতের প্রয়াসের কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। আমার একটু কাশি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হোক এমনটাই চাওয়া হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই একই দাবি করে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছিল গত বছরের শেষে। সে সময়ও জয়সওয়াল বলেছিলেন, চলমান বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল নির্বাচিত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে বিষয়টি অঙ্গীকারবদ্ধ। তার এই যে নির্বাচনটা হয়েছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বলছে না। আমি যেটা বলি না, একদলীয় সরকার, কারণ জামাত বিএনপি একসঙ্গে ছিল। এই ভোটটা করার জন্য জামাত আলাদা হয়ে গেছে, বিএনপি আলাদা হয়ে গেছে, দিয়ে একটা দেখাচ্ছে যে আমরা সব দল মিলে অংশগ্রহণ করেছি। মানুষকে বোকা বানানো, আর কিছু নয়। আচ্ছা, আরো লেখা হচ্ছে 2024 সালে আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। এই বিষয়টিকে ঘিরে সংবেদনশীলতা থাকা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে বারবার, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নানান রকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, যেমন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অচল অবস্থা সত্ত্বেও অংশীদারিত্ব নিয়ে স্থিতিশীলতাকে তা নিশ্চিত করতে আঞ্চলিক বিষয়ে দুটি দৃষ্টিভঙ্গির সমন্বয়ের জন্য আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিক বৈঠক জয়শঙ্করজি আবার যেটা ডেকে পাঠিয়েছেন আমাদের খলিলুর রহমানকে। তিনি কেন এই কথা ওই যে বলেছিলেন
যে যেটা ভারত আপত্তি জানিয়েছিল, যে গঙ্গা চুক্তি একমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার জন্য একমাত্র পথ। আচ্ছা, আর একটা খবর বেরিয়েছে, বাংলাদেশ সীমার পাশে পাক সংস্থা, এর পাশে এই যে মানে পাকিস্তানের সঙ্গে সমানে সম্পর্ক রেখে চলেছে। এবার সেটা লেখা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা করছে পাকিস্তানের একটি প্রতিরক্ষা সংস্থা। সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই সহযোগিতা হয়েছে ঢাকার একটি বেসরকারি বস্ত্র এবং ডাইং সংস্থার মাধ্যমে স্থানীয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের একাংশের মতে মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তারেক রহমানের জামানাতেও তা অটুট রয়েছে। আরও আছে, আমি আর সেগুলো পড়ছি না, এগুলো চর্চিত চর্বণ হয়ে যাবে, কারণ আমি এগুলো সবকটাই বলেছি। অর্থাৎ আমি যে বারবার বলছিলাম, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে দিয়েছে তারেক রহমান, ভারতবর্ষের সঙ্গে ডিচ করেছে। এই যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকা, আইন দিক দিয়ে তাকে একেবারে মানে পার্লামেন্টে স্বীকৃতি দেওয়া, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কোনোটাই কিন্তু ভারত ভালো চোখে দেখছে না। এবং পাকিস্তানের সঙ্গে এই যে আবার নতুন করে এই যে সম্পর্ক স্থাপন, একটা ভায়া একটা অর্গানাইজেশনকে খাড়া করে তাদের সঙ্গে সম্পর্ক করা, এরা মনে করে ডুবে ডুবে জল খাবো, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবা ওখানে বসে আছে, শিবের বাবারা সব খবর কিন্তু এখানে দিয়ে দেন। সুতরাং এই সমস্ত চালাকি করে কোনো লাভ নেই। আপনারা চাল চাইবেন, ডাল চাইবেন, তেল চাইবেন, নুন চাইবেন, আর ভারতকে আপনারা মাছ ঠেলবেন, দুটো একসঙ্গে হতে পারে না। রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না। রক্ত যারা ঝরানোর চেষ্টা করছে আর যারা আমাদের কাছ থেকে জল চাইছে, দুটো একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিয়েছিল, খুব শিগগির আপনারা দেখতে পাবেন জয়শঙ্করজি বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই স্টেটমেন্ট দেবে। অর্থাৎ আমি যে খবরগুলো দুদিন আগে বলি, সেই খবরগুলো দুদিন বাদে প্রচারিত হয়। তার মধ্যে অনেক ইউটিউবার এবং সাংবাদিক আমাকে ভুয়ো প্রমাণিত করার চেষ্টা করেন, কিন্তু আমি আজকে প্রমাণ করে দিলাম যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার মানে দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং যারা এটা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের মুখ থেকে খবর পেয়ে আমরা জানাচ্ছি, যে খবর প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, শেখ হাসিনার বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল, সেটা সম্পূর্ণ ভুয়া। সেটা ভুয়া কি সত্যি, সেটা আজকের এই 17 এপ্রিলের কাগজে পরিষ্কার হয়ে গিয়েছে। এ সম্পর্কে আমি আপনাদের আগাম জানিয়ে রাখি যে আরও এই যে জয়শঙ্করজি ডেকে পাঠিয়েছেন খলিলুর রহমানকে, ওই সমস্ত মানে ডকুমেন্ট যেগুলো আপনি যার ভিত্তিতে বলেছেন যে গঙ্গা চুক্তি হচ্ছে গিয়ে প্রথম পদক্ষেপ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের, এটাই হবে প্রথম পদক্ষেপ। ভারত প্রথম পদক্ষেপ করবে না, ভারত করবে না। ওই গঙ্গা চুক্তি আপনার হবে না, আমি আজকে লিখে দিচ্ছি, হবে না। সেটা ভারতবর্ষ কোনোদিনই মুখে বলবে না। ভারতবর্ষ বলবে টেকনিক্যাল কমিটি এখনো পর্যন্ত কথাবার্তা বলে যাচ্ছে, এই করে কাটিয়ে দেবে। গঙ্গা জলবন্টন চুক্তি
তিস্তা প্রকল্পের জল আপনারা পাবেন না। সব নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। যেখানে আপনাদের চারদিকে ভারত ঘেরা, সেখানে বসে ভারতের সঙ্গে পাঙ্গা মারলে পরে আপনাদের ভিখারির দশাই হবে, এবং সেই দশা হতে চলেছে খুব শীঘ্রই। ভোটটা মিটুক, আমাদের এখানে 4 তারিখ রেজাল্ট বেরোক, তারপরে সরকার স্থাপন হোক, মানে এই যে স্টেটগুলোতে হচ্ছে সরকার স্থাপনের পর তারপরে দেখবেন। পশ্চিমবঙ্গে সম্ভবত বিজেপি আসছে, আর বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, মানে হাওয়া সেই দিকে যদি বিজেপিও পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু ভেরি ভেরি টাইট। আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি টাইট। শুধু হিন্দুদের জন্য কতগুলো জায়গা খুলে দেওয়া হবে, বর্ডার খুলে দেওয়া হবে, কারণ হিন্দু তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের জন্য কতগুলো বর্ডারের অংশ খুলে দেওয়া হবে। আমি যে বলেছিলাম 2 বছরের সময় দেওয়া হবে, এই 2 বছরের মধ্যে আপনারা ঘটি বাটি বিক্রি করে ভারতবর্ষে চলে আসুন। আর বাকি যারা থেকে গেল এইখানে, ওই যে 91 লক্ষ যারা থেকে গেল, তাদের কি হবে দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা 1 লাফে 1 কোটি বেড়ে যাবে। সুতরাং আমি যা বলি সেটা সঠিক বলি, হয়তো 2 দিন বাদে হয় প্রমাণিত, ততক্ষণে আপনাদের স্মৃতি থেকে বেরিয়ে যায়। তাই আমি স্মৃতিটা উস্কে দিলাম যে কি বেরিয়েছিল আর আমি কি বলেছিলাম, সেটা আজকে প্রতিষ্ঠিত হলো।